ভাবুন তো ৩,০০০-এরও বেশি বছর ধরে কেউ একজন শান্তিতে ঘুমিয়ে আছে। তারপর হঠাৎ একদিন ১৯২২ সালে সেই শান্তির ঘুম ভেঙে দেওয়া হলো। তুতেনখামেনের সমাধির দরজা যেদিন প্রথমবার খোলা হলো, সেদিন শুধু ইতিহাসই তৈরি হয়নি, জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর কিংবদন্তির। সত্যিই কি জেগে উঠেছিল এক প্রাচীন অভিশাপ? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। এই কথাগুলো শুনলেই কেমন গা ছমছম করে ওঠে, তাই না? যদিও তুতেনখামেনের সমাধিতে হুবহু এই অভিশাপটা লেখা পাওয়া যায়নি, কিন্তু এই ধরনের সতর্কবার্তার আইডিয়াটাই তখন সবার মনে ভয় ধরিয়ে দিয়েছিল, আর এই বিশ্বাসটাই পুরো খনন কাজের চারপাশে একটা অশুভ আবহাওয়া তৈরি করেছিল। তো নভেম্বর ১৯২২, ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার আর তার টাকা যোগানদাতা লর্ড কার্নারভন, যাকে বলে একেবারে জ্যাকপট পেয়ে গেলেন। হাজার হাজার বছরের রহস্যে মোড়া এক অমূল্য ভাণ্ডার খুঁজে বের করলেন তারা। কিন্তু তারাও হয়তো তখনও জানতেন না এই অবিশ্বাস্য আবিষ্কারের জন্য তাদের কি মূল্য চোকাতে হতে পারে। আর এই আবিষ্কারের পর থেকেই, মানে ঠিক দরজা খোলার পর থেকেই কিছু অদ্ভুতরে ঘটনা ঘটতে শুরু করল। ঘটনাগুলো এমন, যা ফারাওয়ের অভিশাপের যে গল্পটা চালু ছিল সেটাকে আরও উস্কে দিল। চলুন দেখি কি হয়েছিল। প্রথমেই যে ঘটনাটা ঘটল সেটা বেশ অদ্ভুত। হাওয়ার্ড কার্টারের একটা পোষা ক্যানারি পাখি ছিল। সমাধিটা যেদিন খোলা হলো, ঠিক সেদিনই একটা কোবরা সাপ পাখিটাকে মেরে ফেলে। আর কোবরা কিন্তু সাধারণ সাপ নয়, ওটা ছিল ফারাওয়ের রাজতন্ত্রের প্রতীক। ব্যাস, স্থানীয়দের মধ্যে কানাঘুষা শুরু হতে আর সময় লাগল না। এই ঘটনাটা তো কেবল শুরু ছিল। এরপর যা শুরু হলো তার রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার মতো। একের পর এক মৃত্যু, একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা। মনে হচ্ছিল যেন অভিশাপটা সত্যিই সত্যি হয়ে গেছে আর কাউকেই ছাড়বে না। অভিশাপের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত শিকার কে হলেন জানেন? লর্ড কার্নারভন নিজেই, মানে যিনি পুরো খনন কাজের টাকা দিয়েছিলেন। আর কারণটা কি? কায়রোতে একটা মশা কামড়েছিল তাকে। শেভ করতে গিয়ে সেই জায়গাটা ছিলে দেয়, ইনফেকশন হয়, আর তাতেই তিনি মারা যান। কিন্তু এখানেই শেষ নয়। বলা হয় ঠিক যে মুহূর্তে তিনি মারা যান, পুরো কায়রো শহরের বাতি নাকি দপ করে নিভে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা? শুধু লর্ড কার্নারভনই নন। টাইমলাইনটা দেখুন। ১৯২২ নভেম্বরে সমাধি খোলা হলো। পরের বছর এপ্রিলে লর্ড কার্নারভন মারা গেলেন। তার ঠিক ১ মাস পরে মে মাসে জর্জ জে গোল্ড নামের একজন ভিজিটর হঠাৎ জ্বরে মারা যান। একই বছরে প্রিন্স আলী কামেল ফাহমিকে গুলি করে হত্যা করা হয়। তিনিও সমাধি দেখতে গিয়েছিলেন। ১৯২৪-এ যিনি মমিটা এক্স-রে করেছিলেন, সেই রেডিওলজিস্ট আর্চিবাল্ড ডাগলাস রিডও মারা যান। ১৯২৮-এ খনন দলের আরেক সদস্য এসি মেসেরও মৃত্যু হয়। মানে তালিকাটা কিন্তু লম্বা হচ্ছিল, আর অভিশাপের গল্পটা আরও জমাট বাঁধছিল। আর এই সব ঘটনা যখন ঘটছে, তখন মিডিয়া, মানে খবরের কাগজ, আর তখনকার দিনের সেলিব্রিটিরা মিলে মিশে ব্যাপারটাকে একেবারে অন্য লেভেলে নিয়ে গেল। সাধারণ দুর্ঘটনা থেকে এটা হয়ে উঠল একটা গ্লোবাল সেন্সেশন। যেমন ধরুন, ঔপন্যাসিক মেরি কোরেলি, তিনি তো রীতিমতো চিঠি লিখে সাবধান করে দিলেন যে যারা সমাধিতে ঢুকবে তাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। আর শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনেন ডয়েল, তিনি তো আরও এক কাঠি সরেস। তিনি বললেন, প্রাচীন পুরোহিতরা ফারাওকে রক্ষা করার জন্য অশরীরী আত্মা তৈরি করে রেখে গিয়েছিল, আর তারাই এই কাণ্ড ঘটাচ্ছে। ভাবুন একবার। তো একদিকে এই কিংবদন্তি যে সমাধিতে একটা ভয়ঙ্কর অভিশাপ লেখা ছিল যেটা সবাইকে মেরে ফেলবে, আর অন্যদিকে বাস্তবতা। আসল সত্যিটা হলো, তুতেনখামেনের সমাধিতে এমন কোনো অভিশাপের কথাই লেখা পাওয়া যায়নি। আসলে বেশিরভাগ সমাধির অভিশাপ থাকত পুরোহিতদের জন্য, চোরদের জন্য নয়। কিন্তু তাতে কি আসে যায়? একজন মিশর বিশেষজ্ঞ যেমনটা বলেছিলেন, এই ডাহা-বাজে কথাটাই ততদিনে মানুষের মনে গেঁথে গেছে। গল্পটা এতই জোরালো ছিল যে প্রমাণের আর কেউ ধার ছিল না। আচ্ছা, এবার চলুন একটু ফ্যাক্টস দেখা যাক, কেমন? যখন সমাধিটা প্রথম খোলা হয় তখন সেখানে মোট কতজন লোক উপস্থিত ছিলেন? সংখ্যাটা হল ৫৮। এখন বলুন তো, অভিশাপটা যদি সত্যি হতো তাহলে কয়জন মারা যাওয়ার কথা? হয়তো বেশিরভাগই, তাই না? কিন্তু জানেন, পরের ১২ বছরে এই ৫৮ জনের মধ্যে মারা গিয়েছিলেন মাত্র ৮ জন।
সংখ্যাটা কি একটু কম মনে হচ্ছে না? আর সবচেয়ে বড় যুক্তিটাকে স্বয়ং হাওয়ার্ড কার্টার, মানে যে লোকটা পুরো অভিযানের নেতৃত্ব দিলেন, সবার আগে সমাধিতে ঢুকলেন, তিনি তো অভিশাপের প্রথম শিকার হওয়ার কথা, অথচ তিনি এরপর আরও ১৬ বছর দিব্যি বেঁচেছিলেন, ৬৪ বছর বয়সে মারা যান। এখানেই তো অভিশাপের পুরো গল্পটা কেমন যেন নড়বড়ে হয়ে যায়। তাহলে প্রশ্নটা হলো, যদি অভিশাপ নাই থাকে তাহলে ওই লোকগুলো মারা গেল কেন? চলুন এবার কিংবদন্তির জগৎ থেকে বেরিয়ে বিজ্ঞানের চোখে ব্যাপারটাকে দেখি। তো অভিশাপ যদি না হয় তাহলে তুতেনখামেনের সমাধির আবিষ্কারকদের মৃত্যুর আসল কারণটা কি ছিল? এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? বিজ্ঞানীদের প্রথম থিওরিটা হলো মাইকোটক্সিন, মানে বিষাক্ত ছত্রাকের স্পোর। ভাবুন, একটা সমাধি ৩,০০০ বছর ধরে বন্ধ, ওর ভেতরে তো অ্যাসপারজিলাসের মতো মারাত্মক সব ছত্রাক জন্মাতে পারে। দরজা খোলার সঙ্গে সঙ্গে সেই বিষাক্ত স্পোরগুলো বাতাসে মিশে গেল আর নিঃশ্বাসের সঙ্গে সবার শরীরে ঢুকে পড়ল। এর থেকে কিন্তু মারাত্মক ফুসফুসের ইনফেকশন হতেই পারে। দ্বিতীয় থিওরিটা আরও ইন্টারেস্টিং। সেটা হলো তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন। আধুনিক গবেষণা বলছে সমাধির যে গ্রানাইট পাথরের কফিন ছিল বা অন্যান্য জিনিসপত্র, সেগুলোতে প্রাকৃতিকভাবে ইউরেনিয়াম বা রেডন গ্যাসের মতো তেজস্ক্রিয় পদার্থ থাকতে পারে। আর বছরের পর বছর ধরে এই রেডিয়েশনের কাছাকাছি থাকাটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। তাহলে দেখুন, আমাদের হাতে এখন বেশ কয়েকজন বৈজ্ঞানিক সন্দেহভাজন আছে, যেমন হাজার হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা বিষাক্ত ছত্রাক আর ব্যাকটেরিয়া, পাথরের মধ্যে লুকিয়ে থাকা ইউরেনিয়াম, জমে থাকা রেডন গ্যাসের মতো বিষাক্ত গ্যাস, এমনকি মোমে তৈরির জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হতো সেগুলোও কিন্তু বিষাক্ত হতে পারে। আসল খুনি হয়তো এদের মধ্যেই কেউ। তো শেষ পর্যন্ত আমরা এসে দাঁড়ালাম দুটো পথের মোড়ে। একদিকে আছে সেই বহু পুরনো রোমাঞ্চকর কিংবদন্তি, আর অন্যদিকে আছে আধুনিক বিজ্ঞানের যুক্তি। বিজ্ঞান কিন্তু আমাদের বেশ কিছু সম্ভাব্য এবং প্রাকৃতিক ব্যাখ্যা দিচ্ছে। যে ঘটনাগুলোকে একসময় ফারাওয়ের অভিশাপ বলে মনে করা হতো, সেগুলোর পেছনে আসলে লজিক্যাল কারণ থাকতে পারে। কিন্তু এত সব বৈজ্ঞানিক ব্যাখ্যার পরেও মমির অভিশাপের গল্পটা কিন্তু আজও টিকে আছে। কারণ এটা একটা দারুণ গল্প, তাই না? যেখানে ইতিহাস আর ভয় মিলেমিশে একাকার হয়ে যায়। আর এখানেই আসল প্রশ্নটা চলে আসে, যখন আমাদের হাতে ফ্যাক্টস আছে, উত্তর আছে, তারপরেও কেন আমরা অভিশাপের গল্পটা বিশ্বাস করতে এত ভালোবাসি? হয়তো কিছু রহস্যের সমাধান আমরা চাইই না, তাই না?